ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নেক্সট পার্ট অফ দ্য ভিডিও নিয়ে। যে প্রথম দিন আমরা ডিসকাস করেছিলাম যে এনএসি বিএসসি এগুলো কী, ইনফ্লেশন রেট কী, এবং মার্কেটে কেন আমাদের ইনভেস্ট করা উচিত, এইগুলো ব্যাপারে। আচ্ছা, আজকে আমাদের টপিক অফ ডিসকাশন যেটা থাকবে, যে প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা যে ইনভেস্ট করছি স্টক মার্কেটে, আমাদের নর্মাল একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, হলো সেভিংস অ্যাকাউন্ট, রাইট? সেভিংস অ্যাকাউন্টে আমরা কী করি, পয়সা রাখি ব্যাঙ্কে, যখন তখন আমরা উইথড্র করি। যখন আমরা স্টক মার্কেটে কাজ করছি, আমাদের একটা ডিম্যাট অ্যাকাউন্ট দরকার। ডিম্যাট অ্যাকাউন্ট বলতে কী বুঝি? ডিম্যাট অ্যাকাউন্ট বলতে কী বুঝি, সেটা হলো আমাদের এমন একটা অ্যাকাউন্ট যার মধ্যে আমাদের শেয়ার সার্টিফিকেটসগুলো স্টোর থাকবে। মানে কি, আগেকার দিনে যখন এত ডিজিটাল ইন্ডিয়া এরকম হয়নি, তখন কি হতো, আপনারা দেখেছেন বিভিন্ন রিংয়ে গিয়ে লোকে বিভিন্ন এক দুই সাইন দেখিয়ে ওখানে শেয়ার বেচা কেনা হতো, অনেক মারামারি হতো, ভিড় ছিল অনেক, ঠিক আছে? তো সেখানে কি হতো, যখন আপনি ওখানে গিয়ে ট্রেড করছেন বা কোনো কোম্পানির স্টক বাই সেল করছেন, আপনি কোম্পানির মালিকানা পাচ্ছেন। তো আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হতো, একটা শেয়ার সার্টিফিকেট, যেমন আমাদের বার্থ সার্টিফিকেট, কলেজের পাস করার সার্টিফিকেট থাকে, সেরকম একটা সার্টিফিকেট দেওয়া হতো। সেই সার্টিফিকেটের মধ্যে আপনার নেম, কোন কোম্পানির শেয়ার, কোম্পানির নেম, ঠিক আছে, কোম্পানির নেম, কোয়ান্টিটি, এইগুলো সমস্ত লেখা থাকতো, আর কোন দামে আপনি কিনেছেন, ঠিক আছে, প্রাইস, এগুলো সব লেখা থাকতো। এবার ওই সার্টিফিকেট আপনার কাছে ফিজিক্যালি আসতো, আপনাকে স্টোর করে রাখতে হতো। এবার এখন কী হচ্ছে, আমাদের ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, আমরা জানি। এই যে আপনি ভিডিও দেখছেন বসে, তো কী হচ্ছে এখন, কি মানে করা হয়েছে, যে একটা ডিম্যাট অ্যাকাউন্ট বা একটা অ্যাপ্লিকেশন আপনি ফোনে ডাউনলোড করে রাখছেন, ঠিক আছে? তো সেই অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি কি করতে পারেন, সেই অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি শেয়ার বেচা কেনা করতে পারেন, ঠিক আছে? তো ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, একটা মাইল্ড ডিফারেন্স আছে, ঠিক আছে? তো ডিম্যাট অ্যাকাউন্টে ব্রোকাররা ডিপোজিটারি পার্টিসিপেন্ট, অত আপনাদের এখন মাথা ঘামাতে হবে না। তো ডিম্যাট অ্যাকাউন্টে কী হচ্ছে, আপনার এখন ডিম্যাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট ধরে নিন একটা সেম জিনিসই ধরুন, আপাতত ধরুন, যখন আপনারা আরও ডিপে যাবেন আমি বলবো ডিপোজিটারির কথা বলে, এখন কনফিউজ করবো না। তো এবার কী হচ্ছে, ডিম্যাট অ্যাকাউন্টে আপনি যে কোম্পানির শেয়ার কিনলেন, ওইগুলো ডিরেক্ট চলে আসবে। কীরকম শো করবে আপনাকে, প্রথমত আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে ফান্ড অ্যাড করবেন ডিম্যাট অ্যাকাউন্টে, ফান্ড অ্যাড করলেন। এবার ধরে নিন আপনি রিলায়েন্স বলে মানে এখানে শো করছে, আপনি আবার রিলায়েন্সটাই কিনতে চলে যাবেন না, কেননা রিকমেন্ডেশন দেওয়া এইভাবে অ্যালাউড না, ঠিক আছে? রিসার্চ রিপোর্ট পাবলিশ করেছে, এইভাবে রিকমেন্ডেশন দেওয়া অ্যালাউড না। তো রিলায়েন্সের নামটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে নিলাম। রিলায়েন্স, ধরুন রিলায়েন্সের শেয়ার কিনলেন, সেই শেয়ারের দাম ধরুন 1000 রুপিস আপনি বাই করলেন। তাহলে রিলায়েন্স পাশে আপনার লেখা থাকবে 5 কোয়ান্টিটি, কিউ মানে 5টা কোয়ান্টিটি, রিলায়েন্সের শেয়ার কিনেছেন আর এই দামে কিনেছেন, এটা আপনার অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে? অ্যাভারেজ প্রাইস মানে সেই দামে আপনি বাই করেছেন, এটা আপনার এরকম শো করবে। 5 কোয়ান্টিটি, কোন কোম্পানি, রিলায়েন্সের শেয়ার, আর কত টাকায় বাই করেছে, 1000 রুপিস। এবার আপনার অ্যাকাউন্টে এভাবে শো করবে। যদি রিলায়েন্সের দাম এখান থেকে 1100 টাকা যায় আর 5টা কোয়ান্টিটি আপনার কাছে আছে, তাহলে প্রফিট কত, 100 ইন্টু 5, 500 রুপিস আপনার প্রফিট হলো। এবার এর থেকে মানে যেখানে আপনি অ্যাকাউন্ট খুলছেন, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, অনেকগুলোই আছে। তো জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, ধান, অনেক ব্রোকার আছে। আমি সেই ব্যাপারে ডিটেল পরে ডিসকাশন করবো, কারোর যদি লাগে বলে দেবেন কমেন্টে যে কোনটা ভালো বা কী, ঠিক আছে? তো 500 রুপিস আপনার প্রফিট হচ্ছে, এর থেকে কিছু চার্জেস আপনার যাচ্ছে, ধরে নিচ্ছি আমি ম্যাক্সিমাম 50 রুপিস, ঠিক আছে? 20-30 রুপিস ভ্যারি করে, বিভিন্ন ট্রানজ্যাকশন চার্জেস, স্ট্যাম্প ডিউটি, ঠিক আছে, এরকম অনেক জিএসটি, অনেক স্টকটা, অনেক চার্জেস থাকে। তো মোটামুটি 450 থেকে 480 টাকা অবধি আমার প্রফিট হচ্ছে, ঠিক আছে? এবারে আমাদের ঘটনা হলো, এই ডিম্যাট অ্যাকাউন্ট আমরা খুলে ব্যাংকের সাথে কানেক্ট করছি, খোলার পরে আমরা টাকা অ্যাড করছি, শেয়ার কিনছি, কেনার পরে দাম বাড়লে প্রফিট হচ্ছে, দাম কমলে লস হচ্ছে। যদি আমরা ধরে রেখে দিই, তাহলে লং টার্মে গিয়ে প্রফিটও দিতে পারে, লসও দিতে পারে। সেগুলোর ব্যাপারে আমরা জানবো আস্তে আস্তে, যে কোন শেয়ারে আমরা কীভাবে প্ল্যানিং করতে পারি, ঠিক আছে? তো এরপরে আমাদের যে টপিকটা আসবে, যে ডিম্যাট অ্যাকাউন্ট হয়ে গেল, এনএসি বিএসসি বুঝলাম, নিফটি বুঝলাম। এবার আমাদের কথা হচ্ছে যে স্টক মার্কেটে আমরা যখন কাজ করতে আসছি, আমাদের তো অনেক কিছু জানতে হবে না, যে আমরা কী বেসিসে টাকা লাগাবো। ফিক্সড ডিপোজিট যদি একটা লিখে দেয় যে ভাই তুমি 2 বছরের জন্য টাকা লাগাও, তোমার রিটার্ন এতখানি হবে, মানে 2 ইয়ার্সের জন্য টাকা লাগালে আপনি ধরে নিচ্ছেন 6% করে ইন্টারেস্ট পাচ্ছি, তো 6% করে 100 টাকা লাগালে আপনার 6%, মানে 6 টাকার ইন্টারেস্ট আসছে। এখানে আপনার কোনো ডেফিনিট টাইম পিরিয়ড কেউ বলে দিচ্ছে না, আপনাকে নিজের স্টাডি নিজেকে করতে হচ্ছে। তো নিজের স্টাডি নিজেকে করার জন্য কী কী আমাদের জানতে হবে, তো প্রথমেই আমি যদি বলি, একদম ব্রড লেভেলে যদি দুটো মেন ভাগ করি, যে স্টক মার্কেটে আমাদের কাজ করা শুরু করার জন্য আমাদের কীভাবে এগোনো উচিত, তো আমার কিছু তো অ্যানালিসিস বা স্টাডি করতে হবে,
রাইট? সে স্টাডিটা কিসের ওপর বেস করে থাকবে সেটার দুটো ব্রড ভাগে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? ব্রড ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা কি আমাদের? টেকনিক্যাল অ্যানালিসিস, আরেকটা হলো ফান্ডামেন্টাল। আচ্ছা, টেকনিক্যাল ফান্ডামেন্টাল বলতে কী কী বুঝি একটুখানি ডিসকাস করে নিই। টেকনিক্যাল বলতে আমরা যেটা বুঝি, প্রথম পয়েন্ট যেটা টেকনিক্যাল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, মেন কথা আমি যদি বলি একদম বেসিক লেভেলে টেকনিক্যাল কি, টেকনিক্যাল মানে হলো একটা চার্ট আমরা যে দেখতে পারি সেই চার্টগুলো রিড করা। কেন রিড করি সেটা একটু বলি। টেকনিক্যাল বলতে আমরা মেনলি যেইটা ফোকাস করা, যেটা দেখে বোঝার চেষ্টা করি যে ডিমান্ড সাপ্লাই ঠিকঠাক আসছে কিনা, মানে আমরা বোঝার চেষ্টা করি যে ডিমান্ড সাপ্লাই কোনটা বেশি আছে, মানে কি? আচ্ছা, আমরা তো জানি যে কোনো জিনিসের দাম কখন বাড়ে, খুবই বেসিক আইডিয়া। যারা বাজার হাটের যারা যাই, সবাই যাই, এটা সবাই জানি যে কোনো বড় বড় ইভেন্টের আগে সেই যে জিনিসটা আমরা চাইছি, ধরে নিন পুজো আছে, কোনো ফলের দাম বলুন, আরসিবির খেলা আছে তখন টিকিটের দাম, বা কোনো এই কোল্ড প্লের কনসার্ট আছে তখন তার টিকিটের দাম, বা উইকেন্ডসে মুভির টিকিটের দাম, বা ধরেন হলিডে সিজন, ঠিক আছে, তখন হোটেলের প্রাইসের দাম বেড়ে যায়। মানে একদম সিম্পল লজিক, ডিমান্ড বেশি আছে, সাপ্লাই কম আছে, তাই জন্য দাম চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি শর্ট টার্মে প্রাইসের মুভমেন্ট দেখে বুঝতে পারি যে স্টকের দাম কেন ওঠানামা করছে জানছি না, এখানে আমরা স্টকের কোথায় ডিমান্ড কোথায় সাপ্লাই জোন আছে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা স্টকে এন্ট্রি এক্সিটের যে ব্যাপারটা, যে কখন কিনবো কখন বেচবো, সেখানের ব্যাপারে খুব ভালো ইনসাইট আমরা পেতে পারি। তো ডিমান্ড সাপ্লাই বোঝার জন্য আমরা টেকনিক্যালটা দেখি। আচ্ছা, টেকনিক্যালের ডিমান্ড সাপ্লাই দেখি, এবার কী দেখি? প্রথমে আমি বলবো মার্কেট ট্রেন্ডস, মার্কেটের ট্রেন্ডের ব্যাপারে বুঝি, ঠিক আছে? আচ্ছা, খুব মোটা মোটা গালি পড়ছে, একটুখানি নর্মাল করে নিই। আচ্ছা, মার্কেট ট্রেন্ডসের পরে আমরা কি দেখব? মার্কেট ট্রেন্ডস বাদ দিয়ে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস বুঝবো, আমি সব বলবো ডিটেলসে, কোনো টেনশন নেই, নামগুলো দেখাচ্ছি আগে। আচ্ছা, আর কি দেখবো আমরা? চার্ট প্যাটার্নসের ব্যাপারে আমরা আইডিয়া নেবো। কী কী পড়বো আমরা সেগুলোর ব্যাপারে একটুখানি ডিসকাস করে নিচ্ছি পরপর করে, তাহলে সুবিধা হবে, যেমন বইয়ের সামনে ইন্ডেক্স থাকে সেরকম, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নস। এরপর আমরা কি দেখব? কিছু টেকনিক্যাল ইন্ডিকেটার্সের ব্যাপারে আমরা জানব, ঠিক আছে? বলো। আচ্ছা, এবার আমরা চলে আসছি একটুখানি ফান্ডামেন্টালের আন্ডারে। আচ্ছা, ফান্ডামেন্টালের আন্ডারে আমরা কী কী দেখবো একটু দেখি। ফান্ডামেন্টালের টপিকগুলো একটু লিখে নিই, কেন দেখবো তাহলেই বুঝতে পারবেন, নামগুলো লিখছি। প্রথম হলো পিএনএল স্টেটমেন্ট, মানে কি? প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। আচ্ছা, একটা কথা বলা হয়নি। আচ্ছা, আমরা বিজনেস মডেল দেখবো, ঠিক আছে? রাদার আমি যখন ডিসকাস করবো, আমি আগে বিজনেস মডেলটি ডিসকাস করবো, ঠিক আছে? আমি এখানে কেটে এডিট করতে পারতাম, আমি বেকার চাইছি ন্যাচারাল রাখতে, ঠিক আছে? মানে বিজনেস মডেল যখন আমি পড়াবো, প্রথমে বিজনেস মডেল নিয়েই বলবো, তারপর আমরা দেখবো পিএনএল স্টেটমেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট ব্যালেন্স শিট দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস হয় ক্যাশ ফ্লো অ্যানালিসিস, আমি ওটা এখন বলছি না, কেননা ক্যাশ ফ্লো অ্যানালিসিসের এমন অনেক পয়েন্ট আছে যেগুলো কিন্তু বেসিকের আন্ডারে সত্যি আপনারা বুঝবেন না। বেসিকে যা জিনিস আছে এইগুলোই আগে হজম করুন, ক্যাশ ফ্লোর ব্যাপারে ভিডিওস আমি আনবো, কিন্তু ওটাকে বেসিক লিস্টে ঠিক বলা যায় না, ক্যাশ ফ্লো অ্যানালিসিসের অনেক পয়েন্ট থাকে, ঠিক আছে? তারপর আমরা ব্যালেন্স শিটের পরে আমরা তাহলে কী জিনিস যাচ্ছি? ভ্যালুয়েশন। এখানে আমরা কিছু রেশিওস পড়বো, যেগুলো দেখে আমরা কি বুঝবো যে কোম্পানির ভ্যালুয়েশন কি। আচ্ছা, ফান্ডামেন্টাল কেন দেখবো সেটা একবার বলে রাখি। আচ্ছা, যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন সেই কোম্পানির মানে কোন বিভাগে কাজ করছে, মানে আপনি যে বিজনেসে ইনভেস্ট করা মানে কি? আপনি আপনার বন্ধুর ব্যবসাতে ইনভেস্ট করলেন, তার মানে সেই বন্ধুর ব্যবসাতে কী করছে ব্যবসা আপনি জানবেন না, না জানে কী করে টাকা লাগাবেন না? তো ইনভেস্ট যখন আমরা করছি, আমাকে ব্যবসার মডেলটা প্রথমে বুঝতে হবে। যে সিম্পল একটা ধরে নিন, আপনার বন্ধু আপনাকে বললো যে আমি ভাই গাড়ির বিজনেস করি। তো গাড়ির বিজনেসের ভাই অনেক রকম হয়, কীরকম হয়? একটা হতে পারে সে গাড়ি কিনে রেখেছে, লোককে যারা গাড়ি চাইছে তাদেরকে বিভিন্ন ইভেন্টের সময় ভাড়া দিচ্ছে, মানে বিয়ে বাড়ি হতে পারে, স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিতে পারে, ঠিক আছে? এবার হতে পারে সে অ্যাম্বুলেন্স কিনে রেখেছে, অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে, আমি এক্সাম্পল বলছি পুরোপুরি।
আবার হতে পারে গাড়ির বিজনেস বলতে সেরকম কিছু করে, গাড়ির কোনো পার্টস সেল করে, গাড়ির পার্টস সেল করে। আবার এরকমও হতে পারে যে গাড়ি রিলেটেড যেরকম বিজনেস, যেরকম ধরে নিন গাড়ির বিজনেস বলতে আমি যেটা বললাম, একটা মানে পার্টস বিক্রি করে, আরেকটা হলো গাড়ির সার্ভিস দেয়। আচ্ছা, গাড়ি অ্যাসেম্বলিংয়েরও বিজনেস করতে পারে, কার ওয়াশের তার জায়গা থাকতে পারে, সেটারও বিজনেস হতে পারে। তো গাড়ি রিলেটেডও তো অনেক কিছু হয়। আচ্ছা, ফুড রিলেটেড ধরুন উনি বললেন যে আমার ভাই খাওয়ার রিলেটেড বিজনেস আছে। তো খাওয়ার কী কী হয়? একটা সে নর্মাল রেস্টুরেন্ট বানাতে পারে, একটা নর্মাল বড় হোটেল রাখতে পারে, একটা ক্যাফে রাখতে পারে, শুধু ক্লাউড কিচেন রাখতে পারে। তো খাওয়ার বিজনেস বলে দিলাম মানেই তো হলো না। খাওয়ার বিজনেস বলতে কী, কী তার বিজনেস মডেলটা কী, মানে সে কীভাবে তার বিজনেসটাকে ভেবেছে, কীভাবে কাস্টমার অ্যাকুইজিশন করে, কীভাবে তার প্রফিট বাড়ে কমে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হচ্ছে। তো বিজনেস মডেল থেকে আমরা সেগুলো জানছি, এবং সেই বিজনেস মডেল যাওয়ার পরে দেখুন পিএনএল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ভ্যালুয়েশন, এগুলো যখন আমরা প্রত্যেকটা জানছি, ব্যালেন্স শিট, পিএনএল স্টেটমেন্ট, এগুলো থেকে আমরা জানতে পারছি কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ কেমন জায়গাতে আছে, মানে সে কি আদৌ প্রফিট জেনারেট করছে নাকি লস করছে, বা লস করলেও কেন করছে, সে কি এক্সপ্যানশন করছে, বিজনেস এখন গ্রোথ করার জন্য কিছু নতুন স্টোর খুলছে, সেজন্য হয়তো টেম্পোরারি একটা লস দেখাচ্ছে। তো সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, ভ্যালুয়েশন কি? আচ্ছা, তো ঘাটাঘাটি করে আপনি পেয়েও গেলেন একটা ভালো কোম্পানি, কিন্তু সেটা কোন দামে বেচবেন সেটা, বা কোন দামে কিনবেন সেটাও দেখতে হবে। মানে আপনি খুঁজে খুঁজে এতগুলো কয়লার মাঝখানে একটা সোনা পেলেন, কিন্তু সেই সোনাটাও কোন দামে কিনবেন সেটাও তো বুঝতে হবে নাকি? কতখানি কিনবো, কতক্ষণ কিনবো, সেগুলো বুঝতে হবে। সেটা আমায় কিন্তু ভ্যালুয়েশন বলে দেবে। তো আমি যদি বলি, আপনারা শুনেও মোটামুটি বুঝতে পারছেন টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল দুটো দরকার কেন। মানে মনে হতেই পারে তাহলে আমি শুধু টেকনিক্যাল দেখি বা শুধু কোম্পানি কেমন সেটা দেখি। তো আমি যদি ব্রডলি বলি, টেকনিক্যাল আমার শর্ট টার্মের জন্য কাজে লাগবে। ব্রডলি বলছি কেন, আমি এমনি কেন বলছি না, আমি সেটাও এক্সপ্লেন করছি। এটা আমার লং টার্মের জন্য কাজে লাগবে। এবার কথা হলো, এই যে শর্ট টার্ম লং টার্ম বলা হচ্ছে, সেটা কি পুরোটাই সত্যি? আচ্ছা, কোনো একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করলেন, যে কোম্পানিটা খুব ভালো, কিন্তু মার্কেটে সেই শেয়ারটা কেউ কিনছে না, দাম তো বাড়ছে না, না? তাহলে দাম না বাড়লে, মানে কেউ যদি না কেনে, সেই স্টকটা যদি ডিমান্ড না আসে, আপনি খুঁজে বার করে বসে আছেন দারুণ একটা কোম্পানি, কেউ কিনছে না, তাহলে দামটা দিয়ে আপনার কী হবে সেই স্টকটা কিনে? তার মানে আমার ভালো কোম্পানি চাই, ভ্যালুয়েশন দিয়ে সেটার দাম ঠিকঠাক আছে কিনা দেখা চাই, সঙ্গে টেকনিক্যাল দিয়ে স্টকটার ডিমান্ড আছে কিনা সেটাও তো দেখতে হবে। তার মানে এই যে আমি ব্রডলি বললাম, এই কারণেই ব্রডলি কথাটা ইউজ করলাম, যে লং টার্মেও টেকনিক্যালের কিছু কিছু হেল্প নেব, কিন্তু মেজরিটি ওয়েটেজ থাকবে কি আমার ফান্ডামেন্টালের ওপর। আবার শর্ট টার্মে কি ফান্ডামেন্টাল দেখবো না? হ্যাঁ, 5 মিনিটের জন্য ট্রেড করলে ইনচার্টে যেগুলো করি সেগুলো তাও ঠিক আছে। যদি আমি 10 দিন, 15 দিন বা 20 দিনের যে, সেগুলো তো শর্ট টার্ম ট্রেডিং। শর্ট টার্ম বাই সেলিং যেগুলো হয়, 1 মাস 2 মাস হোল্ড করবো, 2 মাসের জন্য পয়সা লাগালে কোম্পানির ব্যাপারে জানবো না? একটা স্ক্যামওয়ালা কোম্পানিতে আমি 1 লাখ টাকা লাগিয়ে রেখে দেবো, কাল সকালে উঠে দেখবো কোম্পানির মালিক পালিয়ে গেছে, এটাও তো হয় না। তো শর্ট টার্মেও যখন আমরা কাজ করবো, তখন আমরা ফান্ডামেন্টাল দেখবো। তাহলে কি রোজ রোজ ফান্ডামেন্টাল দেখতে হবে? তা নয়, আমি সেগুলো সব প্রসিডিওর বলে দেবো। তো আমাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল, যদি আমি বলি লং টার্মে আমার ফান্ডামেন্টালের ওয়েটেজ বলা যেতে পারে 80%, টেকনিক্যালের হতে পারে 10-15% বা 20%। আবার শর্ট টার্মে আমার ফান্ডামেন্টালের ওয়েটেজ হয়ে যাচ্ছে কম, 5-10%, আর টেকনিক্যালের ওয়েটেজ হয়ে যাচ্ছে 90%। তো আমরা এইভাবে কিন্তু জিনিসটাকে বুঝবো। তো আজকে আমরা ডিসকাস করলাম যে কী কী ব্যাপারে আমরা জানবো, কোন কোন বিষয় আমাদের স্টাডি এগোবে। নেক্সট ভিডিও থেকে ডিরেক্টলি আমরা একদম শুরু থেকেই টেকনিক্যাল অ্যানালিসিসে কিন্তু ঢুকে যাব, এবং টেকনিক্যাল অ্যানালিসিসের কী কী জিনিস দিয়ে আমাদের শুরু করতে হবে পরপর আমরা একের পর এক ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে? তো আজকের জন্য ভিডিও এটুকুই থাকবে। আজকে আমরা বেশি আর লেন্দি করছি না আমি কোনো ভিডিওগুলো, যাতে আপনাদের বোর না হন। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং এই প্লেলিস্টটি আপনারা ফলো করবেন, কেননা নর্মাল যে ভিডিওসগুলো আছে সেগুলো একটু ডিপ লেভেলের, হাইফাই লেভেলের থাকবে। হাইফাই লেভেল মানে কি, নতুনদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়তো হবে না, কেননা বুঝতে একটু প্রবলেম হবে। তো যারা নতুন তাদের জন্য আমি বলবো, এই প্লেলিস্টে আপনারা আসবেন, স্টেপ বাই স্টেপ আমরা পরপর আপলোড করতে করতে যাব। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ।